আসলে কি বলতো, জানতাম না যে সময়টা পাল্টে যাবে। না হলে তোমার অনুভূতির স্পর্শ তো আমি প্রথম দিনেই পেয়ে গিয়েছিলাম। ভালো তো আমিও বেসে ফেলেছিলাম তোমাকে। না অংশমান, যদি নন্দন কোনোভাবে এই বিষয়টা জানতে পেরে যায় তাহলেও একদম ভেঙে পড়বে। আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি। আমার মনে সুমনার জন্য যে জায়গা আছে, যে ভালোবাসা আছে, সেটা ওকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না। তুমি কাঁদছো? খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা এমন একটা অনুভূতি যে কান্না থামার নামই নিচ্ছে না। অনেক চেষ্টা করেছি কিন্তু থামছেই না। কিচ্ছু বুঝতে পারছি না কি করব। হয় হয়, যখন মন ভাঙে তখন তো কষ্টই হয়। আর সেটা তো চোখের জলই, যা ভেতরের কষ্টকে গলিয়ে বাইরে বের করে আনে। সেটা তো চোখের জলই যে এটা মানুষকে অনুভব করায় যে মানুষ আসলে মৃত নয়, তার মনে ভাবনার ঢেউ এখনো ওঠানামা করে। কিন্তু এরকম কেন মনে হচ্ছে আমার ভেতরটা পুরো ফাঁকা, সব যেন হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার কাউকে যেন হারিয়ে ফেলছি, কেউ যেন দূরে চলে যাচ্ছে। যে চলে যাচ্ছে তাকে পাওয়াটা সহজ। হ্যাঁ হ্যাঁ, তা না হলে কি? আমি বুঝিয়ে দিচ্ছি। তোমার মা তোমার জন্য সুমনাকে বেছে নিয়েছিল, আর তোমার মনও সুমনাকেই বেছে নিয়েছিল। তাহলে কাঁদছো কেন? সেটাই শোনো যা তোমার মন তোমাকে বলছে। আর ভুলে যাও সুমনা তোমাকে যা যা বলেছে। যেমন চলছে চলতে দাও, সুমনা কিচ্ছু বলবে না। আর ও চুপচাপ তোমার মায়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু ও কি স্বীকার করতে পারবে আমাকে? পারবে অ্যাকসেপ্ট করতে? একবার যখন একজন মেয়ের বিয়ে হয়ে যায় তখন সেটাকে আসে অস্বীকার করতে পারে না। তোমাকে স্বামী হিসেবে স্বীকার ওকে করতেই হবে। না, এটা একেবারেই অনুচিত হবে। আর কোনো বিষয় নিয়ে আমি সুমনাকে জোর করতে পারবো না। এই জোর করে হওয়া সম্পর্কটা কিছুতেই মানতে পারবো না আমি। আর তারপর নন্দন, ওর কি হবে? যার সামান্যতম খুশিও আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কি করে সামনে যাব ওর আমি? না, আমি পারবো না এটা করতে। আচ্ছা, আর মা, ওনার খুশির কি হবে তাহলে? মায়ের কাছে আমরা দুজন ভাই একেবারে সমান। নন্দনের ব্যাপারে জেনে মাও খুব খুশি হবে। বাহ! আরে যখন এতই মহান সাজার শখ, তাহলে কাঁদছো কেন? যে দিন যে মুহূর্তে তুমি এটা জানতে পেরেছিলে যে সুমনা তোমাকে নয় বরং তোমার ছোট ভাইকে ভালোবাসে, সেই দিনই ও তোমার ছোট ভাই নন্দনের হবু স্ত্রী হয়ে গিয়েছিল। আর এরপরে ওর ব্যাপারে ভাবা, ওর জন্য কান্নাকাটি করা তোমার জন্য পাপ অংশমান, পাপ এটা।
সুমনা শুধু নন্দনের, আর নিজেকে এটা আমি কথা দিচ্ছি যে ওদেরকে আমি এক করেই ছাড়বো। আমি দিল্লি যাব না যতক্ষণ না তুমি প্রমিস না করছো ততক্ষণ। হ্যাঁ, দ্যাটস ইট। নন্দন প্লিজ এরকম জেদ করো কেন? একটু ধৈর্য ধরো। তুমি সব সিদ্ধান্ত না হঠকারিতায় নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই, কিছু করার নেই। না মানে না, যতক্ষণ না তুমি প্রমিস না করছো ততক্ষণ আমি ব্যাগ প্যাকিং করবো না, দ্যাটস ইট। ওকে, করে দিই প্রমিস। শুনতে চাও তুমি? বলে দিই? ইয়া, ঠিক আছে, তাহলে শোনো। এবার আমি এই বাড়িতে যখনই আসবো তখন বধূ বেশেই আসবো। শুনে নিয়েছো? এই হলো আসল কথা। এবার আমি শান্তি করে দিল্লি কি দুবাইও যেতে পারি, ইউনো। কিন্তু নন্দন, হুম, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তোমাকেও আমায় একটা প্রমিস করতে হবে। তুমি আমাদের বিয়ের কথা কখনোই শুধু সুরভি মা নয়, কারোর সাথেই করবে না। এই সিদ্ধান্ত বড়রা নিয়েছেন, আর এই বিষয়টা ওনারাই এগিয়ে নিয়ে যাবেন। প্রমিস করো। ওকে বাবা, প্রমিস। প্রমিস করছি সুমনা যে আমি আমাদের বিয়ের কথাটা কাউকে কিচ্ছু বলবো না, ওকে? বড়দের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। গট ইট? গুড। এবার আমি তোমার জামা কাপড় প্যাক করে দিচ্ছি, আর এই ট্রাভেল টয়লেট্রি কিটটাও। ও হ্যালো হ্যালো হ্যালো, কি এত জামা কাপড় কেন? কি ঠান্ডা পড়ার সময়, আর তার উপরে 6 দিনের ট্রিপ। তোমার সব জিনিসগুলো দেখে শুনে ঠিকঠাক ভাবে রাখতে হবে তো। আর এমনিতেও তোমার উপর ভরসা নেই। হয়তো শার্ট নিলে, প্যান্টটা নিতে ভুলে গেলে, ব্রাশ নিলে কিন্তু টুথপেস্ট নিতে ভুলে গেলে। সেজন্য ভালো করে প্যাকিং করে দিচ্ছি, ওকে? এগোবে না? কি করছোটাকে তুমি? এই যে প্যাকিং শ্যাকিং করছো না তুমি, একদম বউয়ের মতো লাগছো। ভালোবাসতে ইচ্ছা করছে তোমাকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে মিস্টার নন্দন, তোমার এই ভালোবাসাটা না কন্ট্রোলে রাখো, কারণ এই হবু স্ত্রী আর বিবাহিতের মধ্যে তফাৎ আছে, ওকে? তাই প্যাকিং করতে দাও, ডিস্টার্ব করো না। এই নাও, হয়ে গেল তো তোমার প্যাকিং। এবার যদি থ্যাংক ইউ বলতে ইচ্ছা করে না, তাহলে থ্যাংক ইউ বলে দিও। আজব মানুষ। একটা প্রমিস কি করতে বললাম, তার জন্য একবারে বউয়ের মতো আচরণ করতে শুরু করে দিল। গ্রেট, সেটাও আমি দেখে নেব। ধন্যবাদ। আরতি, আশীর্বাদের থালাটা নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। সুরভি মা, এই নিয়মটা কি জন্য পালন করা হয়? মা, এটা আশীর্বাদ, যেটা বিবাহিত মেয়েদের তাদের আঁচলে দেয়া হয়, তাদের পরিবারের সুখ সমৃদ্ধি আর শান্তির জন্য, যেটাকে আমরা খুব দায়িত্ব সহকারে সামলাই।
খুব সাবধানে মামি। এই, বাস আর ট্যাক্সিতে অনেক চোর পকেটমার ঘুরে বেড়ায়, কেউ যেন আবার তুলে না নেয়। বুদ্ধ কোথাকার। কারে যাব, তোর মতো চাকর নয় আমি। হায় হায়, আমার প্রেমিকার কথা তো তুমি জানোই না, আর আমায় নাকি বলে চাকর। আমি আমার বিয়েতে নেমন্তন্ন করবো না তোমায়। তোকে আবার কে বিয়ে করবে রে? যা। আমার বিয়ে হবে না। দে মা আঁচল পাত। আরে বাবা, এ তো 2000-এর নোট। সুমনা এসো। হ্যাঁ সুরভিমা। আমি তোমাকে এটা তো দিতে পারবো না, কিন্তু যখন বিয়ে হয়ে চিরকালের মতো এখানে চলে আসবে তখন ওটা দিয়ে বাপের বাড়িতে অবশ্যই পাঠাবো। তবে খালি হাতে পাঠাতে পারবো না। আমার বিশ্বাস আছে মায়ের উপর, উনি আমার আর সুমনার সম্বন্ধ নিয়ে পুরো ফ্যামিলিকে মানিয়ে ফেলবে। করছি, দাঁড়ান। আঁচল পাতো। না সুরভিমা, এটা আমি নিতে পারবো না। আমার শুধু আপনার আশীর্বাদ চাই, আর কিচ্ছু নয়। সুমনা, বড়দের থেকে আশীর্বাদের উপহার না নিলে ঈশ্বরকে অপমান করা হয় মা। এটা উপহার বলে না ভেবে আশীর্বাদই ভাবো। ঠিক আছে দাদু। অংশমান, তাড়াতাড়ি এই প্রবলেমটা সলভ করে দিন। তোর এই বাড়ি আর তোর শ্বশুর বাড়ি কতই বা দুর্বল, দেখা হবে। হ্যাঁ, এ হচ্ছে সবার প্রিয় আমার নাম। শুনছো, আমার কয়েকটা জিনিস আনার আছে, আমি আসছি।
সুমনাকে এটা দিতে কি করে ভুলে গেলাম আমি। আরে খালি হাতে তুমি যাবে নন্দন? খালি হাত মামি? আমি কিছু বুঝতে পারছি না। মানে মানে 4-5 জোড়া জামা কাপড় সাথে নিয়ে নাও, আমাদের সাথে গ্রামে গিয়ে কয়েকদিন থাকবে। এরকম দৌড়ে দৌড়ে যাবে আবার দৌড়ে দৌড়ে আসবে, সেটা কি ভালো লাগে? মামি আপনার কোনো ভুল হচ্ছে, আমি সুলতানগঞ্জ যাচ্ছি না, আমি তো কাজের জন্য বাইরে যাচ্ছি, একটু মানে তুমি কি আমাদের সাথে যাচ্ছ না? ওই আমি বলতে চাইছিলাম যে আমি 8 দিনের জন্য দিল্লি যাচ্ছি, সেখানেই যাবো। আরে হে বাবা, তুমি দিল্লি যাচ্ছ 8 দিনের জন্য? মানে তুমি বিয়েতে থাকবে না? কার বিয়ে? সুমনার বিয়ে। আর কার বিয়ে হবে? মামি বিয়ে তো বরকে ছাড়া হয় না, তো বর তো আমি তো বাইরে যাচ্ছি, আমি এসে তারপর করবো। আই ম্যানেজ। হ্যাঁ আরে রাম 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 আসছি রাম আমি। রাম। কি হলো মামি আপনার? আরে এসব তুমি কি বলছো কি নন্দন? এরকম কথা কেউ বলে না, পাপ দেবে ভগবান। বড় দাদার হবু বউকে নিয়ে কেউ এসব কথা বলে নাকি? মামি আপনি কি বলছেন? দাদা বিয়ে তো আমার হবে, দাদা কোথা থেকে? সেটাই যা তুমি শুনছো। বিয়ে তো অংশুমানের সঙ্গে সুমনার ঠিক হয়েছে, তাই না? তুমি মাঝখানে কোত্থেকে এলে? হে ভগবান, সুমনা তোমাকে বলেইনি? সব কথা তো ওর সামনেই ঠিক হয়েছিল। ওর সামনে কখন? যখন নন্দিনী বিয়ের পর বিদায়ের সময় আমাদের গ্রামে গেল, তখন তো সঙ্গে বেয়াই আর বেয়ানো গিয়েছিলেন কুলদেবীর পুজোর জিনিসপত্র দিতে। তখনই তো সব কথা হয়েছিল। হে ভগবান, তুমি আবার মনে মনে সুমনাকে ভালোবেসে ফেলোনি তো? হে ভগবান, এই মেয়েটা তো দেখছি খুব গন্ডগোলে। দু ভাইয়ের মন নিয়ে একসাথে খেলছে। এই মন তো দেখছি খেলনা হয়ে গেল। লজ্জায় ফেলে দিল আমাদের। ডোন্ট ওয়ারি সুমনা, প্রতিশ্রুতিটা আমার মনে আছে। আমি জানি এটা অংশমান, সেই জন্য তো শুধুমাত্র আপনার ওপরই ভরসা আছে আমার। অংশমান দেখুন, আমি নন্দনের থেকে প্রমিস নিয়ে নিয়েছি, ও আমাদের বিয়ের কথা বাড়ির কারোর সঙ্গেই বলবে না। এখন আপনি আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। অবশ্যই, সেই জন্যই তোকে 8 দিনের জন্য দিল্লি পাঠাচ্ছি, যাতে এখানে কোনো প্রবলেম না হয়। অংশমান জানেন তো, নন্দনের মধ্যে এখনো ছেলে মানুষই রয়েছে, আর ও জেদটাও করে একদম বাচ্চাদের মতো। একমাত্র আপনিই আমায় এই সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। ডোন্ট ওয়ারি সুমনা, আমি সব সামলে নেব। খুব ভালো কাজ করেছেন। এর পরের কাজটা আমি করব। দেখবেন আপনি কি করে তিল থেকে তাল করি আমি। এমন আগুন লাগাবো যাতে ছোটর অহংকার পুরে একদম ছাই হয়ে যাবে। একটু দাঁড়ান। খেলা শুরু হয়ে গেছে, বাস খেলাটা এবার মনের মতো জমলেই হলো। বলুন তো অংশমান,
জীবন আমাদের এমন একটা জায়গায় এনে কেন দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা কিছুতেই বুঝতে পারি না যে সমস্যা থেকে বেরোবো কি করে। মাঝে মাঝে জীবন আমাদেরকে শিক্ষা দেয় যে কিছু জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না। চলো সুমনা, সবাই দেখছে। কেমন হতো যদি এই সমস্যায় জড়িত সমস্ত বিষয় এখন এই মুহূর্তে শেষ হয়ে যায়? তাহলে কত ভালোই না হতো অংশমান, সবকিছু ঠিক হয়ে যেত। কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত। সুমনা, আগে বিয়েটা তো হয়ে যাক, তারপর বলিস যত কথা বলার। অন্তত গুরুজনদের একটু সম্মান তো কর। তোর ভুল নয় রে ছোট খোকা, কিন্তু তোর মায়ের অহংকারের ছায়া এমন ভাবে তোদের জীবনে পড়েছে, আর ছোটর অহংকার যখন তার দুই ছেলেকে কষ্ট সহ্য করতে বাধ্য করছে, তখন সহ্য তো করতেই হবে। কিন্তু নন্দন তো এলো না। মেয়েরা বাপের বাড়ি ছাড়তে কষ্ট পাচ্ছে, আর সুমনা শ্বশুর বাড়ি ছাড়তে কষ্ট পাচ্ছে।